সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আজ তোমাদের সামনে আসছি পরিসংখ্যানের সূত্রাবলী নিয়ে। পরিসংখ্যান অধ্যায়ের যে সকল সূত্র আছে সেই সব সূত্র নিয়ে আজকে আমি তোমাদের সামনে আসছি। তো তোমরা মনোযোগের সাথে সূত্রগুলো দেখো, তাহলে আশা করি পরিসংখ্যান অধ্যায়ের যে সকল অঙ্ক আছে অঙ্কগুলো করতে তোমাদের কোনো সমস্যাই হবে না। তো প্রথম যেটা তোমাদের জানতে হবে 1 নম্বরে, সেটা হচ্ছে উপাত্তের পরিসর। এখানে আমরা উপাত্তের পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, অর্থাৎ যে উপাত্তগুলো থাকবে সেখানে সর্বোচ্চ যে মানটা থাকবে সেটা থেকে সর্বনিম্ন মান বিয়োগ করব এবং বিয়োগফলের সাথে 1 যোগ করব। 2 নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে চলক সংক্রান্ত বিষয়। অর্থাৎ আমরা জানবো যে চলক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা, বিচ্ছিন্ন চলক সম্পর্কে একটু বলি। বিচ্ছিন্ন চলক হলো যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, যেমন 70, 40, 35 ইত্যাদি। এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক হলো যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, যেমন 6 ডিগ্রি থেকে 8 ডিগ্রি, 9 ডিগ্রি থেকে 11 ডিগ্রি, এরকম ইত্যাদি সংখ্যাগুলো। 3 নম্বরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড়কে আমরা এক্স বার চিহ্ন দিয়ে প্রকাশ করি। এক্স বার সূত্রটা হচ্ছে গাণিতিক গড় সমান 1/n সামেশন fi x i। এখানে i বলতে বোঝাচ্ছে 1 থেকে k পর্যন্ত। আমরা এটাকে এভাবেও লিখতে পারি, অথবা সামেশন fi x i বাই n, এতেও কোনো ভুল নেই। এরপর পরবর্তী যে সূত্রটা জানব সেটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন গুণ এইচ। তো এখন এখানে এক্স বারটা হচ্ছে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের প্রতীক এক্স বার। অর্থাৎ নির্ণেয় আমরা গড় লিখতে পারি যে এক্স বার সমান নির্ণেয় গড়। এই প্রতীকগুলোর আমি একটু পরিচয় দেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে এ হচ্ছে আনুমানিক গড়। এরপরে আমরা যখন অঙ্ক করব তখন আনুমানিক গড় কিভাবে বের করতে হয় সে বিষয়েও আমরা জানব। এফআই হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা। ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। এন হচ্ছে মোট গণসংখ্যা এবং এইচ হচ্ছে আমাদের শ্রেণী বিস্তার বা শ্রেণী ব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান।
যেটাই বলি না কেন হবে। আর এফ আই ইউআই একসাথে, এটা হচ্ছে গুণ আকারে, এফ আইয়ের সঙ্গে ইউআই গুণ, অর্থাৎ গণসংখ্যার সঙ্গে ধাপ বিচ্যুতিকে গুণ আকারে লেখা হয়েছে। এবং এইচটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা ব্যবধান। এন হচ্ছে মোট গণসংখ্যা। এরপরে আমরা ধাপ বিচ্যুতি সম্পর্কে একটু জেনে নিই। যেখানে ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই অথবা ইউ দ্বারাও শনাক্ত করা যায়। ধাপ বিচ্যুতি ইউ সমান হচ্ছে মধ্যমান বিয়োগ আনুমানিক গড় ভাগ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, অর্থাৎ এক্স মাইনাস এ বাই এইচ, অর্থাৎ এক্স আই মাইনাস এ বাই এইচ। এখান থেকে আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করতে পারি। এর পরবর্তীতে আমরা যে সূত্রটা জানব 5 নম্বরে, সেটা হলো মধ্যক নির্ণয়ের সূত্র। মধ্যককে আমরা এম ডট ডি দ্বারা প্রকাশ করতে পারি অথবা এম নট দ্বারা প্রকাশ করতে পারি। তো মধ্যক যদি অবিন্যস্ত উপাত্ত হয়, অর্থাৎ শ্রেণীকৃত নয় এমন, সেক্ষেত্রে আমাদের দুটি বিষয় মনে রাখতে হবে। একটা, গণসংখ্যার মান বেজোড় কিনা অথবা জোড় কিনা। যদি বেজোড় হয়, এন বেজোড় হলে মধ্যক সমান হবে n প্লাস 1/2 তম পদের মান, এবং এন যদি জোড় হয় তাহলে জোড় হলে আমাদের যে মধ্যকটা হবে অবিন্যস্ত শ্রেণীর ক্ষেত্রে, সেটা হচ্ছে n/2 তম পদ এবং n/2 প্লাস 1 তম পদের মান ভাগ হচ্ছে 2, অর্থাৎ এদের গড় মান n/2 তম পদের মান এবং n/2 প্লাস 1 তম পদের যে মানটা থাকবে সাংখ্যিক মান, এই মানটাকে আমরা যোগ করব, করে 2 দিয়ে ভাগ করলে আমাদের অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় হয়ে যাবে। তো মধ্যক অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে দুটো নিয়ম, জোড় হলে একটা আর বিজোড় হলে একটা। এখন বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এই মধ্যকের সূত্রটা কিন্তু আলাদা। তো আমি এখানে একটু লিখে দিই, যেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। এরপর মধ্যক শ্রেণী আমরা বা মধ্যক নির্ণয়, এটা যদি বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমরা যে সূত্রটা লিখব সেটা হচ্ছে মধ্যক সমান, তো আমি একটু লিখে নিই যে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক এম নট দিয়েও প্রকাশ করতে পারি আমরা। এম নট সমান এল প্লাস, অথবা তুমি যদি শুধু মধ্যক লেখো তাহলেও কোনো সমস্যা নেই, যে মধ্যক সমান এল প্লাস n/2 মাইনাস এফসি গুণ এইচ বাই এফ এম। এখানে প্রতিটা প্রতীক কি অর্থ বহন করে সে সম্পর্কেও আমরা একটু পরিচিত হই। এখানে এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমার মান। আমাদের বিন্যস্ত উপাত্তে যে কোনো শ্রেণীতে দুটো সীমা থাকে, একটা নিম্ন সীমা, একটা উচ্চ সীমা। তো আমরা যে শ্রেণীতে মধ্যক শ্রেণী পাবো বা মধ্যক শ্রেণী যে শ্রেণীতে
উপস্থিত থাকবে সেই শ্রেণীর নিম্ন সীমার মান হচ্ছে এল। এন হচ্ছে গণসংখ্যা, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী, অর্থাৎ মধ্যক যে শ্রেণীটা পাবো তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার মান। কেউ কেউ ক্রমযোজিত বলে, কেউ যোজিত বলে, তো আমরা যে কোনো একটা বললেই সঠিক। অর্থাৎ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা হচ্ছে এফসি। এফএমটা হচ্ছে মধ্যক যে শ্রেণীটা আমরা পাবো সেই মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী বিস্তার। আশা করি প্রতিটা পদ সম্পর্কে তোমরা পরিচিত হলে। এখন সূত্রটা তোমরা মুখস্থ রাখবা এবং যখন আমরা অঙ্কগুলো করব তখন এই পদগুলো আসলে কি প্রতীক বা কি অর্থ বহন করছে সেটাও কিন্তু তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের নির্ণয় করলে ভুল হবে না। 6 নম্বরে আমরা যে সূত্রটা জানবো সেটা হচ্ছে প্রচুরক নির্ণয়। এখানে আমরা প্রচুরক বিন্যস্ত পত্রের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রচুরক সমান হচ্ছে এল প্লাস F1 বাই F1 প্লাস F2, এটা হোল ব্র্যাকেট দেব, গুণ এইচ। যদি হোল ব্র্যাকেট না দিয়ে লিখি তাহলেও হবে, কারণ এখানে যে চিহ্ন আছে একটা যোগ একটা হচ্ছে গুণ, তো গুণের কাজ আমাদের অবশ্যই আগে করতে হয়, তা আমরা যদি শুধু গুণ এইচ দিই তাহলেও কোনো সমস্যা নেই। এখন প্রতিটা পদ কী অর্থ বহন করে সে সম্পর্কে একটু পরিচিত হই। এখানে এলটা হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত, যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমার মান। F1টা হচ্ছে প্রচুরক, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল, এটা হচ্ছে F1। এবং F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। এক্ষেত্রে শুধু আমাকে মনে রাখতে হবে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর যে গণসংখ্যাটা থাকবে ওই গণসংখ্যা থেকেও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করব, তাহলে F1 এর মান পাব, এবং পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে পাবো F2 মান। আর এইচটা হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী বিস্তার বলতে পারি, শ্রেণী ব্যবধান বলতে পারি, অথবা শুধু শ্রেণী ব্যাপ্তিও বলতে পারি। 3 নামের একই জিনিস। তো এই প্রচুরকের ক্ষেত্রে একটু বলি যে প্রচুরক কিন্তু অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রেও হয়, অর্থাৎ যে সংখ্যাটি ওই উপাত্তের ক্ষেত্রে বেশি সংখ্যক বার আছে সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের প্রচুরক। এটা আমরা ক্লাস 6-7-এ করে আসছি, আশা করি তোমরা ওটা বুঝতে পারবে, ওটা লিখছি না। এখানে 7 নম্বর আছে অবিন্যস্ত উপাত্ত থেকে যদি তোমাকে গড় ব্যবধান নির্ণয় করতে বলা হয়, অবিন্যস্ত পত্র থেকে গড় ব্যবধান নির্ণয় করতে বলা হলে এই বিষয়টা তোমরা একটু মনে রাখবা, কারণ এটা একটু নতুন বিষয়। বর্তমান কারিকুলাম অনুযায়ী এই বিষয়টা তোমাদের গণিত সাবজেক্টে অ্যাড করা হয়েছে। যেহেতু নতুন বিষয় তাহলে একটু ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে এই সূত্রগুলো সম্পর্কে।
সবগুলো সূত্রই গুরুত্বপূর্ণ, তবে যেহেতু নতুন এটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তাহলে অবিন্যস্ত উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে সামেশন আই হচ্ছে 1 থেকে n পর্যন্ত এবং এক্স আই মাইনাস এক্স বার চিহ্ন অথবা এক্স বার চিহ্ন তার আবার মডুলাস আছে, অর্থাৎ এখানে যদি ঋণাত্মক মানও হয় তাহলে সেটাও কিন্তু ধনাত্মক হিসেবে গণ্য হবে, বাই এন আছে। তো আমাদের এটা হচ্ছে গড় ব্যবধানের সূত্র লিখলাম, এবং এই গড় ব্যবধানটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড় হতে গড় ব্যবধান, অর্থাৎ গাণিতিক গড় নির্ণয় করব, অবিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করব এবং সেখান থেকে নির্ণয় করা হবে গড় ব্যবধান। তো এগুলো আমরা যখন অঙ্কের প্রয়োগে যাব যে গাণিতিক গড় থেকে কিভাবে গড় ব্যবধান নির্ণয় করা যায়, এই সংক্রান্ত অঙ্কে যখন আমরা যাব তখন এই সূত্রটা সম্পর্কে আরও ভালো বুঝতে পারব। এরপরে আছে মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান। তাহলে দেখো, গড় ব্যবধান শুধু যে গাণিতিক গড় হতে নির্ণয় করা যায় তা নয়, মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করা যায়। সেক্ষেত্রে যে সূত্রটা সেটা সামেশন আই সমান 1 থেকে n পর্যন্ত এবং মডুলাস এক্স আই মাইনাস এম ই। এখানে মধ্যককে এম ই দ্বারা প্রকাশ করা হয়েছে। আর প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান হচ্ছে সামেশন আই সমান 1 থেকে n পর্যন্ত এবং মডুলাস হবে এক্স আই মাইনাস এম নট। এখানে এম নটকে প্রচুরক হিসেবে নির্দেশ করা হয়েছে। তাহলে এক্স আই মাইনাস এম নট বাই এন। সূত্রগুলো সব 3টে সূত্রই কিন্তু অনুরূপ। যেটা গড় থেকে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এক্স বার বিয়োগ করা হয়েছে, যেটা মধ্যক হতে নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে এম ই বিয়োগ করা হয়েছে, এবং যেটা প্রচুরক হতে নির্ণয় করা হয়েছে গড় ব্যবধান সেটা এম নট। অর্থাৎ 3টে সূত্রের সঙ্গে কিন্তু যথেষ্ট মিল আছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আমি এখন এই সূত্রগুলোর যে প্রতীক আছে সে সম্পর্কে একটু বলবো। এখানে এক্স আইটা হচ্ছে আইতম চলকের মান, কারণ আমাদের শ্রেণীতে অনেকগুলো শ্রেণী থাকে। প্রথম যে শ্রেণী সেটাকে x1 বলা হয়, দ্বিতীয় শ্রেণীকে x2 বলা হয়। তো এইভাবে আমাদের যে শ্রেণী আছে সেটাকে এক্স আই বলা হয়েছে। এক্স আই হচ্ছে আইতম চলকের মান, এক্স বার হচ্ছে গাণিতিক গড়, এম ই হচ্ছে মধ্যক, তারপর আছে এম নট হচ্ছে আমাদের প্রচুরক, এবং এন মানে মোট গণসংখ্যা। এটা তো তোমরা সবাই জানো। তো একে একে আমরা কিন্তু 7টা সূত্র সম্পর্কে যথেষ্ট ধারণা পেলাম। এরপরে পরবর্তী যে সূত্রে আমরা যাব সেটা হচ্ছে 8 নম্বর সূত্র। এই 8 নম্বরে আছে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্তের, অর্থাৎ শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান। কিছুক্ষণ আগে যে গড় ব্যবধানটা শিখলাম সেটা হচ্ছে, বা গড় ব্যবধান সূত্রটা দেখলাম সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, আর এটা হচ্ছে 8 নম্বর হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান। তাহলে হচ্ছে গাণিতিক গড় হতে, এক্ষেত্রে গাণিতিক গড় হতে নির্ণীত যে গড় ব্যবধান সেই সূত্র সমান আমরা লিখব সমান সামেশন এফ আই মডুলাস এক্স আই মাইনাস এক্স বার। অর্থাৎ এখানে দেখো বাই এন, এখানে দেখো একটা বিষয় কিন্তু বেশি আছে, সেটা হচ্ছে এফ আই এখানে সংযোজিত হয়েছে।
তো সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার বাই এন। তারপর দেখো একইভাবে যদি আমরা লিখি যে মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান, তো গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান, তারপরে আছে মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান। তাহলে ঠিক একই সূত্র, এক্স বারের জায়গায় আমরা লিখে দেব এম ই বাই এন এরপরে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান। একইভাবে সূত্রটা আমরা লিখছি সামেশন এফ আই এক্স আই মাইনাস এম নট মডুলাস বাই এন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সূত্রগুলো আয়ত্তে আনতে পেরেছো। এরপরে 9 নম্বর যে সূত্রটা জানবো সেটা হচ্ছে ভেদাঙ্ক। ভেদাঙ্ককে সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। সিগমা স্কয়ার সমান সামেশন এক্স আই স্কয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন তার হোল স্কয়ার। তো এটা হচ্ছে অবিন্যস্ত পথের ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয়। এরপরে আমরা যে ভেদাঙ্কটা নির্ণয় করব সেটা হচ্ছে বিন্যস্ত পথের ক্ষেত্রে। বিন্যস্ত পথের ক্ষেত্রে ভেদাঙ্ক সিগমা স্কয়ার সমান এস স্কয়ার ইন্টু সামেশন ইউআই স্কয়ার এফ আই বাই এন মাইনাস সামেশন এফ আই ওয়াই বাই এন তার হোল স্কয়ার। এটা ছিল আমাদের ভেদাঙ্ক নির্ণয়ের দুটি সূত্র, একটা বিন্যস্ত পথের ক্ষেত্রে আর একটা অবিন্যস্ত পথের ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করলে দেখতে পারবে প্রতিটা সূত্রই বিন্যস্ত এবং অবিন্যস্তের ক্ষেত্রে আলাদা, কিছুটা হলেও আলাদা। তো এখানে আমরা এই প্রতীকগুলোকে একটু পরিচয় করে দিই। এখানে এক্স আই হচ্ছে মধ্যমান, এন হচ্ছে মোট গণসংখ্যা, এন হচ্ছে মোট গণসংখ্যা। এরপরে দেখো আমরা যেটা বোঝাচ্ছি এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। এই অক্ষরগুলোর সাথে কিন্তু আমরা পূর্বেও পরিচিত, শুধু সূত্রটা একটু আলাদা, এটা তোমাদের মনে রাখতে হবে। কারণ তোমাদের নতুন কারিকুলাম অনুযায়ী যে গণিত বই, এই গণিত বইয়ে তোমাদের পরিসংখ্যানের অঙ্ক করতে গেলে আমাদের এই সূত্রটা লাগবে। 10 নম্বরে যে সূত্রটা আছে সেটা হচ্ছে অবিন্যস্ত পথের ক্ষেত্রে পরিমিত ব্যবধান। তাহলে দেখো অবিন্যস্ত পথের ক্ষেত্রে পরিমিত যে ব্যবধান সেটা হচ্ছে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা সমান রুট ওভার সামেশন এক্স আই স্কয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন তার হোল স্কয়ার, এক্স আই বাই এন তার হোল স্কয়ার। এটা হচ্ছে পরিমিত ব্যবধান নির্ণয় অবিন্যস্ত পথের ক্ষেত্রে। তো এরপরে আছে বিন্যস্ত পথের ক্ষেত্রে সিগমা সমান, বিন্যস্ত পথের ক্ষেত্রে প্রতিটা অঙ্কই বিন্যস্ত এবং অবিন্যস্ত উভয়ের ক্ষেত্রে আমাদের জেনে রাখা প্রয়োজন। কারণ কখন কোন অঙ্ক আসবে এবং সেটা আমাদের পরীক্ষায় যেহেতু ভালো ফলাফল পেতে হবে, সেজন্য আমাদের এই সূত্রগুলো কিন্তু খুবই ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে বিন্যস্ত পথের ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা সমান এইচ ইন্টু রুট ওভার সামেশন এফ আই ওয়াই স্কোয়ার বাই এন বিয়োগ সামেশন এফ আই ইউআই বাই এন তার হোল স্কোয়ার। আশা করি সূত্রগুলো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখছো এবং বুঝতে পারছো। তো আজকের ক্লাস এ পর্যন্ত। আমরা প্রথম থেকে একটু সূত্রগুলো একটু রিভিউ দেখি, যে সূত্রগুলো আমি এক পলকে তোমাদের একটু দেখাতে চাচ্ছি।
যে আমরা 10টা সূত্র করছি। এই 10টা সূত্র মনে রাখলে আশা করি পরিসংখ্যানে আর কোনো সমস্যা হবে না। এছাড়াও যদি আর কোনো সূত্র পরবর্তীতে যোগ করা লাগে তাহলে সেটা আমরা পরবর্তীতে অঙ্কের মাধ্যম দিয়ে আমরা যোগ করে নিব। তো এই পর্যন্ত এই 10টি সূত্র জানলেই আমাদের পরিসংখ্যানের কোনো অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। তো আমি আজকের পাঠ এখানেই সমাপ্তি করছি। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে পাঠ এখানেই শেষ করছি।